আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি সেই সুলতানা চলে আসলাম এখন ঝর্ণার গান এই কবিতাটির সৃজনশীল ৩ নাম্বার নিয়ে এখন আমরা কথা বলবো। ৩ নাম্বার সৃজনশীল নিয়ে পড়াশোনা করব। ৩ নাম্বার সৃজনশীলে আমরা দেখি কি কি আছে। বিজন দেশে কি নাই? বিজন মানে হচ্ছে একেবারে জনশূন্য, যেখানে কোনো মানুষ নাই, কিছু নাই। তো বিজন দেশে কি নাই? কুজন নাই। সঠিক উত্তর কি? কুজন নাই। আর এখানে কুজন বলতে বোঝাচ্ছে পাখির কোলাহল বা পাখির যেই কলরব সেটাকে বোঝাচ্ছে। মানে যেখানে জনশূন্য মানুষ সেখানে পাখিরও ডাকাডাকি নাই। তো উত্তর হচ্ছে আমাদের একে কর কুজন নাই। চকর চাই চন্দ্রমায় কথাটি বুঝিয়ে লেখো। চকর পাখি চাঁদের সৌন্দর্য দেখে সে চাঁদের দিকে তাকিয়ে থাকে। ঝর্ণা বলেছে চকর সবাই সৌন্দর্য পছন্দ করে। চকর পাখি চাঁদের দিকে তাকিয়ে থাকে কারণ সে সৌন্দর্যকে পছন্দ করে এবং চাঁদের দিকে তাকিয়ে থেকে সে চাঁদের পানি পান করে। চকর চাই চন্দ্রময় বলতে চকর পাখি স্নিগ্ধ জ্যোৎস্নালোক বোঝানো হয়েছে। চকর এক ধরনের পাখি বিশেষ। এক ধরনের, এখানে দেখ অনেকে মনে করতে পারে চকর আর চাতক এক কিনা, না, চকর এবং চাতক পাখি দুইটা কিন্তু আলাদা পাখি। চাতক পাখি এটা আলাদা, ফটিক জলকে চাতক পাখি বলা হয়, আর চকর পাখি সেটা কিন্তু আরেকটা আলাদা পাখি। তো চকর এক ধরনের পাখি বিশেষ। কবির কল্পনা অনুযায়ী এই পাখি চাঁদের আলো পান করে। এই পাখি যেমন চন্দ্রালোকের প্রত্যাশা অধীর আগ্রহে দিন কাটাই করে, ঝর্ণা তেমনি সৌন্দর্যের তৃষ্ণাত সুজনের খোঁজে বিরামহীন পথ চলে। ঝর্ণার অপরূপ রূপে যে মুগ্ধ হবে তার সন্ধানে ঝর্ণার নিরলস প্রচেষ্টা। ঝর্ণার এই প্রচেষ্টাকে চকরের চাওয়া চন্দ্রিমার সাথে তুলনা করা হয়েছে। চকর পাখি যেমন রাতের বেলা চাঁদের স্নিগ্ধ আলো চায়, তেমনি ঝর্ণার সৌন্দর্য উপভোগকারী দৃষ্টান্ত দর্শকের খোঁজ করে। ওকে, শেষ হলো খ নাম্বারটা। এবার আমরা গ ঘ পড়বো। উদ্দীপক ও ঝর্ণার গান কবিতার আলোকে ঝর্ণার সৌন্দর্য ব্যাখ্যা করতে বলেছে। আমরা উদ্দীপক পড়ি। ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা। তো উদ্দীপকে একটা ঝর্ণার কথা বলেছে এবং তাকে সুন্দরী ঝর্ণা বলা হচ্ছে। তরলিত চন্দ্রিকা চন্দন বর্ণ অঞ্চল সিঞ্চিত গৈরেকে স্মরণে। এর মানে হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের মাধ্যমে ঝর্ণা যে নিচে নামছে, অর্থাৎ প্রত্যেকটা মুহূর্তে ঝর্ণা কেমন বর্ণ করে চন্দন লাগিয়ে নিচে নামে ধেয়ে ধেয়ে চলে, সেটার বর্ণনা হচ্ছে এটা। গিরিমল্লিকা দোলে কুন্তলে কর্ণে তনুভরি যৌবন তাপসী অর্পণা ঝর্ণা। এখানে ঝর্ণার কথা বলছে। পাহাড়ের যে মল্লিকা ফুল আছে, পাহাড়ের গা ঘেঁষে সে মল্লিকা ফুল দোল খাচ্ছে কুন্তলে কর্ণে, পাতা দিয়ে চারিদিকে যে কুন্তল কর্ণে আছে সে কন্তলের তনি ভরে সে হচ্ছে ঢাকঢোল পিটছে বা চারিদিকে ছেয়ে যাচ্ছে। পাতার যে রূপরস গন্ধ আছে, যৌবনে যে তাপসী অর্পণা, সেটা জায়গায় চারিদিকে ঝর্ণার সৌন্দর্য মিলেমিশে একাকার হয়ে আছে। এটাই হচ্ছে আমাদের একটা উদ্দীপক। অর্থাৎ উদ্দীপকের মধ্যে ঝর্ণার প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলছে। ঝর্ণা যে উপর থেকে নিচে নামার সঙ্গে পাহাড়ের গা ঘেঁষে মল্লিকা ফুলের সঙ্গে তার যে একটা বর্ণনা ঘটে, সে বর্ণনার কথা এখানে বর্ণনা করা হয়। মানে যে একটা সুন্দর প্রাকৃতিক রূপ সৌন্দর্য ধরা দেয়, সেটাই আসলে বলা হয়েছে ঝর্ণার সৌন্দর্য নিয়ে। এবার দেখো গতে কি আছে। গতে বলেছে উদ্দীপক ঝর্ণার গান কবিতার আলোকে ঝর্ণার সৌন্দর্য ব্যাখ্যা করো। আসলে উদ্দীপক ঝর্ণার গান আলোকে ঝর্ণার প্রাকৃতিক সৌন্দর্যকে নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তাও যদি আমরা একটু বলি, উদ্দীপক ঝর্ণার গান কবিতায় ঝর্ণার প্রাকৃতিক সৌন্দর্যের রূপ প্রকাশ পেয়েছে। ফুল গাছ লতা পাতা পাহাড় নদী ঝর্ণা এসবই প্রাকৃতিক উপাদান। এগুলো আমাদের চারপাশে জগৎকে করেছে মোহনীয়। প্রকৃতির এই সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। ঝর্ণার প্রতি ধবধবে সাদা এবং ঝর্ণার পানি ধবধবে সাদা এবং স্বচ্ছ মানে পরিষ্কার। কবি একে উজ্জ্বল হিল্লোল এবং দুধির মতো সাদা রঙের সাথে তুলনা করেছেন। ঝর্ণার এই শুভ্র রূপ প্রকৃতির বুকে এক অনন্য আভা মানে ছায়া তৈরি করে দেয়। ঝর্ণার চারপাশে প্রকৃতিতে বন ঝাউর মেলা এবং ফটিক জলের ডাক ঝর্ণার সৌন্দর্যকে এক বর্ণ ও মায়াবী রূপ দান করে। উদ্দীপকে পাহাড়ের বুক থেকে ঝর্ণার চঞ্চল গতিতে নেমে আসার কথা বলা হয়েছে। স্তব্ধ পাথরের বুকে আনন্দের চিহ্ন রেখে ঝর্ণা অবিরাম ছুটে চলে। তার চলার ধ্বনি ও সৌন্দর্য অসাধারণ। তার জলধারার সৌন্দর্যে সবাই মুগ্ধ হয়। চঞ্চল পায়ে ঝর্ণা আপন গতিতে গন্তব্যের দিকে ধাবিত হয়। উদ্দীপকে প্রকৃতির সৌন্দর্যের দিকটি প্রকাশিত হয়েছে। ঝর্ণার সৌন্দর্য ও গতিশীলতা তুলে ধরা হয়েছে। ঝর্ণাকে ভরা যৌবনা বলে উল্লেখ করা হয়েছে। এই ভরা যৌবনা দ্বারা মূলত ঝর্ণার রূপ ও সৌন্দর্য প্রকাশ করে উদ্দীপকের কবির মূল উদ্দেশ্য। এইভাবে রূপ সৌন্দর্যের দিক থেকে উদ্দীপকটি এবং ঝর্ণার গান কবিতাটি পুরোপুরিভাবে সাদৃশ্যপূর্ণ। এবার আমরা যাব হচ্ছে আমাদের ঘ নাম্বারে। ঘ নাম্বারে কি আছে একটু দেখো। উদ্দীপকটি ঝর্ণার গান কবিতার বক্তব্যকে কতটুকু ধারণ করে যৌক্তিক বিশ্লেষণ করো।
আচ্ছা, কতটুকু পুরোপুরি কবিতার সঙ্গে মিল আসে কিনা, কতটুকু ধারণ করে বা কতটুকু যৌক্তিক আলোচনা করে সেটা তোমার সঙ্গে মিল রাখতে বলেছে। আমরা একটু দেখি কতটুকু এখানে যৌক্তিক ধারণা করে ঘ নাম্বার প্রশ্নে। উদ্দীপকটি ঝর্ণার গান কবিতার একটি আংশিক বক্তব্য ধারণ করে। ঝর্ণার গান কবিতায় বলা হয়েছে এই বিশ্ব প্রকৃতি নানা রকম সৌন্দর্যের আধার, মানে সবাই সৌন্দর্যকে পছন্দ করে, সৌন্দর্যের কাছে থাকতে চায়। প্রকৃতি বন বনানী নদ নদী সাগর পাহাড় প্রভৃতি বৈচিত্র্যময় সৌন্দর্য দিয়ে মানুষকে মুগ্ধ করে রাখে। মানুষের আনন্দ মুগ্ধতার মধ্যেই প্রকৃতির সার্থকতা বিরাজমান। ঝর্ণার পানি ধবধবে সাদা এবং স্বচ্ছ হয়ে থাকে। কবি একে উজ্জ্বল হিল্লোল এবং দুধের মতো সাদা রঙের সঙ্গে তুলনা করেছেন। খুব সাদা যে হয়ে থাকে ঝর্ণার পানিগুলা, পরিষ্কার স্বচ্ছ হয়ে থাকে, সেজন্য দুধের মতে বা দুধের সঙ্গে তুলনা করা হয়েছে। ঝর্ণার এই শুভ্র রূপ প্রকৃতির বুকে এক অনন্য আভা ছড়িয়ে দেয়। ঝর্ণার চারপাশে প্রকৃতিতে বনসার মেলা এবং ফটিক জলের ডাক সৌন্দর্যকে এক বন্য মায়াবী রূপ দান করে। উদ্দীপকে কবি স্তব্ধ পাথরের বুকে আনন্দের পদচিহ্ন এঁকে যাওয়া ঝর্ণার চিত্রকল্প এঁকেছেন। পাহাড় যেখানে দৈত্যের মতো ঘাড় ঘুরিয়ে ভয় দেখায় ঝর্ণাকে, লোকজন নাই, কোনো লোকজন নাই, যে জায়গা নীরব নিভৃত, সেখানে আনন্দময় পদধ্বনিতে নেমে আসে ঝর্ণার সেই সাদা জলরাশির ধারা। কবি তার অনুভব দিয়ে ঝর্ণার আনন্দ টের পেয়েছেন এবং কবিতাটিতে ঝর্ণার সেই আনন্দকে প্রকাশ করেছেন। কবি ঝর্ণার সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে ঝর্ণাকে ভরা যৌবনা বলে উল্লেখ করেছেন। ঝর্ণার বর্ণচন্দন তুল্য এই রূপ সৌন্দর্যের দিক থেকে উদ্দীপক ও ঝর্ণার গান কবিতার পুরাপুরিভাবে সাদৃশ্য রয়েছে। উদ্দীপকে শুধু ঝর্ণার সৌন্দর্যই বর্ণনা করা হয়েছে, তবে কবিতায় যেমন ঝর্ণার সৌন্দর্যের পাশাপাশি তার ছুটে চলা এবং দিক বিদিক ঝিলমিলিয়ে প্রভাবনতার দিকটি উল্লেখ আছে, তেমন বর্ণনা উদ্দীপকে নেই। এই বিবেচনায় তাই বলা যায় উদ্দীপকটি ঝর্ণার গান কবিতার আংশিক বক্তব্যকে ধারণ করে। তো এইভাবেই আমরা একটু সৃজনশীল আলোচনা করলাম ঝর্ণার গান কবিতা থেকে। আশা করছি সকলে বুঝতে পেরেছ। পরবর্তী সৃজনশীল নিয়ে খুব দ্রুতই আসবো। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।